হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 1.3 চ্যাপ্টার তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও। এই চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ থেকে দুটা, 1 নম্বরে ছোট প্রশ্ন থাকে একটা এবং 2 নম্বরে বড় প্রশ্ন থাকে একটা। মোট মিলে 5 নম্বর থাকে তোমাদের এই চ্যাপ্টার থেকে। তোমরা যদি এই চ্যাপ্টার থেকে 5-এর মধ্যে 5 পেতে চাও, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন উত্তর তোমরা যদি ভালোভাবে মুখস্থ করে নিতে পারো, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই চ্যাপ্টার থেকে তোমাদের 5-এর মধ্যে 5 পেতে আর কেউ আটকাতে পারবে না। এর জন্য তোমাদের শুধু প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। ওকে, তাহলে চলো এবার আমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। আর হ্যাঁ, তোমাদের একটা কথা জানিয়ে দিই, এই ভিডিওটির জন্য কিন্তু একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল, তাই বিশেষ করে তার জন্যই আজ এই ভিডিওটি বানানো। তো তোমাদেরও কোনো রকম যদি এনকোয়ারি থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই টপিক নিয়ে পরবর্তী ভিডিও বানাবো। ওকে, এবার চলো আর আমরা বেশি দেরি না করে প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। সবার প্রথমে তোমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন উত্তরগুলি দেখে নাও, যার মান রয়েছে 1 নম্বর প্রশ্ন, তাপ বলতে কি বোঝো? উত্তর, তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তু গ্রহণ করলে উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। 2 নম্বর প্রশ্ন, তাপ পরিমাপের একক কি? উত্তর, ক্যালোরি। 3 নম্বর প্রশ্ন, 1 ক্যালোরি কাকে বলে? উত্তর, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলে। 4 নম্বর প্রশ্ন, আপেক্ষিক তাপ কাকে বলে? উত্তর, কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। 5 নম্বর প্রশ্ন, গৃহীত বা বর্জিত তাপের রাশিমালাটি লেখো। উত্তর, গৃহীত বা বর্জিত তাপের রাশিমালাটি হলো কিউ সমান সমান এম ইন্টু এস ইন্টু T2 - T1, যেখানে কিউ সমান সমান গৃহীত বা বর্জিত তাপ, এম সমান সমান বস্তুর ভর, এস সমান সমান আপেক্ষিক তাপ এবং T2 - T1 সমান সমান উষ্ণতার পরিবর্তন। তারপর 6 নম্বর প্রশ্ন, অবস্থার পরিবর্তন কাকে বলে? উত্তর, তাপ প্রয়োগের বা নিষ্কাশনের ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকে অবস্থার পরিবর্তন বলে। 7 নম্বর প্রশ্ন, কঠিনীভবন বলতে কি বোঝো? উত্তর, কোনো তরল যখন তাপ বর্জন করে কঠিনে পরিণত হয় তখন সেই ঘটনাকে কঠিনীভবন বলে। 8 নম্বর প্রশ্ন, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে না কমে? উত্তর, আয়তনে বাড়ে। 9 নম্বর প্রশ্ন, তরল মোম কঠিন মোমে পরিণত হলে আয়তনে বাড়ে না কমে? উত্তর, আয়তনে কমে। 10 নম্বর, চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পায় এমন একটি কঠিন পদার্থের নাম লেখো। উত্তর, মোম। 11 নম্বর, হিমমিশ্রের একটি ব্যবহার লেখো। উত্তর, মাছ সংরক্ষণে হিমমিশ্র ব্যবহার করা হয়। 12 নম্বর, ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর, ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ এবং কম গলনাঙ্ক বিশিষ্ট হয়। 13 নম্বর প্রশ্ন, বরফ গলনের লিন তাপ কত? উত্তর, 80 ক্যালোরি/গ্রাম। 14 নম্বর, গলনাঙ্ক কাকে বলে? উত্তর, কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পদার্থ গলে তরলে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের গলনাঙ্ক বলে। 15 নম্বর প্রশ্ন, পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর, পদার্থের গলনাঙ্ক যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে তা হলো কঠিনের প্রকৃতি, কঠিনে অন্য পদার্থের উপস্থিতি এবং চাপ। 16 নম্বর প্রশ্ন, হিমাঙ্ক বলতে কি বোঝো? উত্তর, কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের হিমাঙ্ক বলে। 17 নম্বর প্রশ্ন, বাষ্পায়ন কাকে বলে? উত্তর, যে কোনো উষ্ণতায় কোনো তরল পদার্থের উপরিতল থেকে তরলে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলে। 18 নম্বর প্রশ্ন, স্ফুটন কাকে বলে? উত্তর, একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলা হয়। 19 নম্বর প্রশ্ন, স্ফুটনাঙ্ক কাকে বলে? উত্তর, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরলে স্ফুটন শুরু হয় ও যতক্ষণ স্ফুটন চলে ততক্ষণ উষ্ণতা স্থির থাকে সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলা হয়। 20 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? উত্তর, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 21 নম্বর, প্রমাণ চাপে ফারেনহাইট স্কেলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? উত্তর, 212 ডিগ্রি এফ মানে কিন্তু ফারেনহাইট। 22 নম্বর প্রশ্ন, এমন একটি যন্ত্রের উদাহরণ দাও যেখানে চাপ বাড়িয়ে তরলের স্ফুটনাঙ্ক বাড়ানো হয়। উত্তর, প্রেসার কুকার। 23 নম্বর, স্ফুটনের লিন তাপ কাকে বলে? উত্তর, উষ্ণতা স্থির রেখে স্ফুটনাঙ্কে কোনো তরলের একক ভরকে বাষ্পীভূত করার জন্য যে তাপের প্রয়োজন সেই তাপকে ওই তরলের স্ফুটনের লিন তাপ বলে। 24 নম্বর প্রশ্ন, ঘনীভবন কাকে বলে? উত্তর, কোনো পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থা পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। 25 নম্বর প্রশ্ন, কঠিন পদার্থের মধ্য দিয়ে
কোন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়? উত্তর পরিবহন পদ্ধতিতে। ২৬ নম্বর প্রশ্ন, একটি তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখো। উত্তর গ্রাফাইট। ২৭ নম্বর, প্রবাহের মধ্য দিয়ে প্রধানত কোন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়? উত্তর পরিচলন পদ্ধতিতে। ২৮ নম্বর, কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালিত হয়? উত্তর বিকিরণ পদ্ধতিতে। ২৯ নম্বর, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? উত্তর বিকিরণ পদ্ধতিতে। ৩০ নাম্বার, শীতকালে আগুনের পাশে বসলে আমাদের আরাম লাগে কেন? উত্তর শীতকালে আগুনের পাশে বসলে বিকিরণ প্রক্রিয়ায় তাপ চারপাশে ছড়িয়ে পড়ে, ফলে আমাদের আরাম লাগে। ৩১ নাম্বার, কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না? উত্তর বিকিরণ পদ্ধতিতে। ওকে, এই ছিল তোমাদের এই চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন। এখন তোমরা দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলি দেখে নাও, যার মান রয়েছে ২। এই প্রশ্ন উত্তরগুলি দেখার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিই, এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের শুধুমাত্র পরিবেশ ও বিজ্ঞান বই থেকে নয়, তোমাদের অন্য যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলির চ্যাপ্টার ওয়াইজ নোটস, অনুষ্ঠানের প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশনের প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওকে, এবার তোমরা ২ এর প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। ১ নম্বর প্রশ্ন, বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ যে বিষয়গুলোর উপর নির্ভর করে তা হলো বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, বস্তুর ভর এবং বস্তুর উপাদান। ২ নম্বর প্রশ্ন, শীতপ্রধান দেশে জলাশয়গুলির উপরিতলে বরফ জমে গেলেও জলচর প্রাণীরা কিভাবে বেঁচে থাকে? উত্তর জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, তাই বরফের ঘনত্ব জলের তুলনায় কম। শীতপ্রধান দেশে তাপমাত্রা 0°C-এর নিচে নেমে গেলে জলাশয়গুলির উপরের দিকের জল জমে বরফ হয়ে ভাসতে থাকে। বরফ ও জল উভয়ই তাপের কুপরিবাহী হওয়ায় নিচে থাকা জল জমে কঠিন বরফে পরিণত হতে পারে না, তাই জলাশয়গুলির ওপরে বরফের আস্তরণ থাকলেও নিচে জল থাকে, ফলে জলচর প্রাণীরা প্রচণ্ড শীতেও বেঁচে থাকতে পারে। ৩ নম্বর প্রশ্ন, পাহাড়ে পাথরের গায়ে ফাটলের সৃষ্টি হয় কেন? উত্তর পাহাড়ের পাথরের সরু খাঁজে বৃষ্টির জল জমে, শীতে ওই জল জমে বরফে পরিণত হয়। বরফে পরিণত হলে জলের আয়তন বেড়ে যায়, ফলে প্রচণ্ড চাপের উদ্ভব হয়, যা পাহাড়ে পাথরের গায়ে ফাটলের সৃষ্টি করে। ৪ নম্বর প্রশ্ন, হিমমিশ্র কাকে বলে? উত্তর মিশ্র পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থের গলনাঙ্কের তুলনায় কম হয়। যেসব মিশ্রণের সাহায্যে মূল পদার্থের গলনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতা সৃষ্টি করা যায় সেই সব মিশ্রণকে হিমমিশ্র বলে। ৫ নম্বর প্রশ্ন, অবস্থার পরিবর্তনের লীন তাপ বলতে কি বোঝো? উত্তর প্রমাণ চাপে ও স্থির উষ্ণতায় একক ভরের পদার্থ তার অবস্থার সম্পূর্ণ পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গ্রহণ করে বা বর্জন করে সেই তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীন তাপ বলে। এবার ৬ নম্বর প্রশ্ন, বরফ গলনের লীন তাপ ৮০ ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তর বরফ গলনের লীন তাপ ৮০ ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0°C উষ্ণতায় ১ গ্রাম বরফকে 0°C উষ্ণতার ১ গ্রাম জলে পরিণত করতে ৮০ ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। ৭ নম্বর প্রশ্ন, বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন? উত্তর বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না, কারণ 0°C উষ্ণতার ১ গ্রাম জলকে 0°C উষ্ণতার ১ গ্রাম বরফে পরিণত করতে হলে জল থেকে ৮০ ক্যালোরি তাপ নিষ্কাশন করা প্রয়োজন। এক্ষেত্রে জলের উষ্ণতা কমে 0°C হবে ও জল দ্বারা বর্জিত তাপ গ্রহণ করে কিছুটা বরফ গলে জল হবে। তারপর জল ও বরফ উভয়ের উষ্ণতায় 0°C হওয়ায় আর তাপ বিনিময় হবে না, ফলে জল লীন তাপ বর্জন করতে না পারায় বরফ হতে পারবে না। দেখো, তোমরা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলি একটু বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এগুলি বুঝতে পারবে এবং মুখস্থ হবে। ওকে, এবার তোমরা ৮ নম্বর প্রশ্নটি দেখে নাও। দুটি একই মাপের ভিজে কাপড়কে নিংড়ে একটিকে ভাঁজ করে শুকোতে দেওয়া হলো ও অন্যটিকে সম্পূর্ণ খুলে শুকোতে দেওয়া হলো। কোন কাপড়টি আগে শুকিয়ে যাবে? যুক্তি সহ ব্যাখ্যা করো। উত্তর সম্পূর্ণ খুলে শুকোতে দেওয়া কাপড়টি আগে শুকিয়ে যাবে, কারণ জল তার উপরিতল থেকে বাষ্পে পরিণত হয়। তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বাড়ে তরল তত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়। ৯ নম্বর প্রশ্ন, শীতকালে ভিজে কাপড় বর্ষাকালের তুলনায় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? উত্তর বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাই ভিজে কাপড় থেকে বাষ্পায়ন খুব ধীরে হয়। কিন্তু শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, তাই ভিজে কাপড় থেকে জল দ্রুত বাষ্পীভূত হয়। এই কারণে বর্ষাকালের তুলনায় শীতকালে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার ১০ নম্বর প্রশ্ন, গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম লাগে কেন?
উত্তর, ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে শরীর থেকে ঘামের দ্রুত বাষ্পায়ন ঘটে। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ দেহ থেকে শোষিত হয়, ফলে দেহ ঠান্ডা হয়ে যায়। এই জন্যই গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম লাগে। 11 নম্বর প্রশ্ন, হাতে স্পিরিট বা ইথার ঢাললে খুব ঠান্ডা বোধ হয় কেন? উত্তর, স্পিরিট ও ইথার উভয় উদুবাহী তরল বলে দ্রুত বাষ্পে পরিণত হয়। স্পিরিট ও ইথার এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতে স্পিরিট বা ইথার ঢালে খুব ঠান্ডা বোধ হয়। 12 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? উত্তর, কুকুরের গায়ে ঘর্মগ্রন্থি না থাকায় কুকুরের শরীর থেকে ঘাম বের হয় না। জিভ বের করে রাখলে জিভ থেকে জল বাষ্পীভূত হয়, আর জল বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ জিভ থেকে সংগৃহীত হয়, ফলে জিভ ঠান্ডা হয় এবং দেহের তাপও কমে যায়। তাই গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায়। 13 নম্বর প্রশ্ন, কুয়াশা কি? উত্তর, শীতকালে ভোরবেলায় বায়ুমণ্ডলের বিস্তীর্ণ অঞ্চল হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেলে ওই অঞ্চলের বায়ু তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়। এর পরেও যদি উষ্ণতা কমে, তখন জলীয় বাষ্প বাষ্পীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বাতাসে ভাসমান ধূলিকণা, কার্বন কণা ইত্যাদিকে আশ্রয় করে ভাসতে থাকে। একে কুয়াশা বলে। 14 নম্বর প্রশ্ন, বড় বড় শহরে বা শিল্পাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টি হয় কেন? উত্তর, বড় বড় শহরে বা শিল্পাঞ্চলে বিভিন্ন কলকারখানা থেকে নির্গত দূষিত বায়ুতে ধুলো ছাড়াও কার্বন, সালফার ইত্যাদির কণা থাকে। এগুলির উপর জলীয় বাষ্প জমার ফলে ঘন কুয়াশা বা ধোঁয়াশা সৃষ্টি হয়। 15 নম্বর প্রশ্ন, বিকিরণ বলতে কি বোঝো? উত্তর, যে প্রক্রিয়ায় তাপ উষ্ণ বস্তু থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে ও ছড়িয়ে পড়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাকে বিকিরণ বলে। এবার তোমাদের 16 নম্বর তথা লাস্ট প্রশ্নটি হলো, থার্মোফ্লাক্সের গঠন বর্ণনা করো। উত্তর, এটি দুই দেওয়াল বিশিষ্ট একটি কাচের পাত্র। ভেতরের দেওয়ালের বাইরের তলে এবং বাইরের দেওয়ালের ভেতরের তলে রূপোর প্রলেপ দেওয়া থাকে, ফলে দেওয়াল দুটি চকচকে হয়। দেওয়াল দুটির মাঝখানে যতদূর সম্ভব কম ভরের বায়ু রাখা হয়। ফ্লাক্সটির মুখ একটি কুপরিবাহী পদার্থের তৈরি ছিপি দিয়ে বন্ধ করা হয়, যাতে সহজে না ভাঙে। তার জন্য পাত্রটিকে স্প্রিং এর উপর বসিয়ে একটি ধাতব বা প্লাস্টিকের পাত্রের মধ্যে রাখা হয়। এই পাত্র ও কাচের পাত্রের মাঝের অংশ ফেল্ট, তুলো, গ্লাসুল ইত্যাদি কুপরিবাহী পদার্থ দিয়ে ভর্তি থাকে। ওকে, এই ছিল তোমাদের এই চ্যাপ্টার থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আর তোমাদের পরবর্তী কোন চ্যাপ্টারের উপর ভিডিও দরকার, সেই চ্যাপ্টারটির নাম তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তাহলে আমি পরবর্তী সেই চ্যাপ্টারের উপরেই ভিডিও বানাবো। ওকে, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।